সবাইকে ঈদ মোবারক। আজকে আমি অফিসে যাচ্ছি। আজকে ঈদের চতুর্থ দিন। ঈদ তো হয়েছে শনিবার, আজকে রবি সোম, আজকে মঙ্গলবার। আজকেই আমাদের অফিসটা খুলে গেছে। অন্যান্য সবার অফিস অ্যাটলিস্ট 10 দিনের মতো বন্ধ। তো যাই হোক, এটাতে আমরা ইউজ টু। আমার অর্গানাইজেশন যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, সো একটু কম বন্ধই থাকে। আর আইটিতে এরকমই হয়। আর আজকে রাস্তাঘাট একেবারেই খালি, আমি শিওর। কারণ গত 2 দিন, মানে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন, ঈদের পর দিন, মানে 3 দিন আমি ঘোরাঘুরি করছি প্রচুর বাইরে, ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি। তো দেখলাম যে রাস্তাঘাট এত পরিমাণে খালি, মানে বেশ ভালো একটা ফিলিংস। মানে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় ঢাকাটা যেরকম ছিল ওরকম একেবারে খালি, মানুষজন একেবারেই নাই। আর মানে তুলনামূলকভাবে রোজার ঈদের থেকেও বেশি খালি মনে হচ্ছে। প্রবাবলি কোরবানিতে মানুষজন ঢাকার বাইরে প্রচুর ঘুরতে চায়। ঈদ করতে তো যাই, বাট মানে যারা ঢাকার স্থানীয় তারাও হয়তো বা ঢাকার বাইরে প্রচুর ঘুরতে চায়। কেন এটা বললাম, কারণ আমি একসময় নিজেও যাইতাম। আর যেটা হয়তো রোজার ঈদে পরদিনই চলে যেতাম, বাট কোরবানির ঈদে হয়তো একদিন আমরা যেটা করতাম যে পরদিন ঢাকাতেই ঘোরাঘুরি করতাম, তারপর দিন বের হয়ে যেতাম। বেশিরভাগ যেটা হয়তো যে বান্দরবনে যাওয়া হতো পাহাড়ে ট্রেকিংয়ের জন্য। তো যাই হোক, অনেক আগের কথা। লাস্ট যেটা ট্রেকিং হয়েছিল তাজিংডংয়ে, তারপর বুঝতে পারছি যে আসলে বুড়ো হয়ে গেছি। তাজিংডং এর আগে আরেকবার গেছিলাম 2012-13 দিকে। তারপর লাস্ট যাওয়া হয়েছে 16 দিকে জাস্ট খালি তাজিংডং, যেটাকে আমরা বলি বিজয়, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। বাট বাংলাদেশের সর্বোচ্চ আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি সাকাহাফং। তো এখন ওইটা তো আনঅফিসিয়ালি। তো তাজিংডংয়ে লাস্ট ইয়ার মানে প্রায় চলে এসে নিচের যে পাড়াটা। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে উঠুন, ঠিক আছে উঠুন, সমস্যা নেই। তো যাই হোক, যেহেতু একেবারেই গাড়ি ঘোড়া নাই, তো একজন লিফট চালে। আমি হচ্ছে যাব রাজলক্ষ্মীর দিকে। জি, আমি থাকি আশকোটাতে। আচ্ছা আচ্ছা। তো আমার সাথে কিন্তু এক্সট্রা হেলমেট নাই। সমস্যা নেই না? ওকে। তো যাই হোক, আমি ভিডিওটা আবার একটু পরে আবার শুরু করছি ওনাকে ড্রপ করে। যাই হোক, একজন লিফট চাইছিল, যেহেতু কি বললো লাইট জ্বলে, এটাই সবাই লাইটের কথা বলে। তো তাকে লিফট দিলাম, যেহেতু এখানে মানে একেবারেই ঈদের কারণে যানবাহন নাই। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে, আমাদের অনেকেই একটা ভুল ধারণা আছে যে মানে জাপানিজ বাইক বলি। আমাদের দেশে আমরা জানি সুজুকি, হন্ডা, ইয়ামাহা, 3টা বাইক আছে, এবং অনেকেই বলেন এটা জাপানিজ। আসলেই কতটুকু জাপানিজ এটা নিয়ে একটু ডিটেল বলবো, এবং কেন এগুলো আসলে ইন্ডিয়ান ব্র্যান্ডের থেকে আলাদা। তো ধরেন, আমি এখন ফার্স্টে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে হন্ডা বাংলাদেশ নিয়ে। আপনারা জানেন যে হন্ডা একটা জাপানিজ কোম্পানি, এবং হন্ডার সাথে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ওরা একটা জয়েন্ট ভেঞ্চার করে এই সব বাইকের মানে বাংলাদেশে যে মডেলগুলো পাওয়া যাচ্ছে সেটা প্রদর্শন করছে। এবং রিসেন্টলি, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, রিসেন্টলি আমি যেটা জানতে পারছি এগুলো বাইরের দেশেও এক্সপোর্ট করা হবে। এই যে সিভি হর্নেট বা অন্যান্য বাইক বা অন্যান্য হায়ার সিসি মডেলে এক্সপোর্ট করা হতে পারে, বাট প্রোডাকশনগুলো বাংলাদেশে হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। মানে আমি প্রেফার করবো আমরা এখন থেকে বাংলাদেশে যেসব বাইক প্রোডাকশন হবে সেগুলো কিনবো, কারণ এটা কিন্তু আমাদের দেশের মানে বেকারত্বের হার কমাবে। তাই সেখানে অনেক লোক কর্মরত আছে বাংলাদেশে। তো সেকেন্ড যে ব্যাপারটা শেয়ার করতে চাই, ধরেন এই বাংলাদেশে প্রোডাকশন করা হচ্ছে, বাট এটা টেকনিক্যাল ডিজাইন বলেন, স্পেসিফিকেশন বলেন, কিউএ বলেন, এটা কিন্তু আসলে কোত্থেকে করা হচ্ছে, অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। এটা আসলে জাপান থেকে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। এটা আসলে কখনোই মানে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভালটা হয় না। বাংলাদেশে শুধু হয় প্রোডাকশনটা, মানে ম্যানুফ্যাকচারটা, জিনিসটা বানানো হয়। ধরেন এই প্লাস্টিকগুলো বানানো হচ্ছে বা ইঞ্জিনের ভিতরে যন্ত্রপাতিগুলো বানানো হচ্ছে, বাট এইটার যে অ্যাপ্রুভাল বা আউটার ডিজাইন, ইনার ডিজাইন, ইঞ্জিনের স্পেসিফিকেশন, ডিজাইনটা কেমন হবে, এগুলো সব জাপান থেকে অ্যাপ্রুভ করা হয়। তো ইয়ামাহার ক্ষেত্রে যেটা বলবো, ইয়ামাহা প্রাইভেট লিমিটেড, ওদের থেকে হচ্ছে বাংলাদেশি ইয়ামাহাগুলো আসে, এবং ওরা কিন্তু এই সেম জিনিসটাই ফলো করে। ওরা মানে এটাতে একেবারে কি বলবো, ইয়ামাহা প্রাইভেট লিমিটেড এটা কোনো জয়েন্ট ভেঞ্চার না, এটা ফুললি অন বাই ইয়ামাহা জাপান। এবং ইয়ামাহা জাপান থেকে প্রত্যেকটা মডেলের স্পেসিফিকেশন, ডিজাইন, ইঞ্জিন বলেন, সব কিছু কনফার্ম করা হয় এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়, ডিজাইন করা হয়, অ্যান্ড দেন
ইন্ডিয়াতে সেম জিনিসটা যেটা বাংলাদেশে হয় প্রোডাকশন করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, অ্যাসেম্বল করা হয়, আর কিচ্ছু না। আর এই ব্যাপারটা সেম গোস ফর সুজুকি, বাট সুজুকির একটা ইনফরমেশন আমার জানা নাই, যদিও আমার ভিডিওটা করার আগে এটা জেনে আসা উচিত ছিল, আই এম সরি ফর দ্যাট। বাট সেটা হচ্ছে সুজুকির যেই ইন্ডিয়া সুজুকি প্রাইভেট লিমিটেড বা যেই বলেন ওদের যেই কোম্পানিটা, সেটা ওন বাই সুজুকি কিনা এটা আমি জানি না, বা এটার সাথে কোনো জয়েন্ট ভেঞ্চার আছে কিনা। বাংলাদেশে যেহেতু একটা জয়েন্ট ভেঞ্চারের ব্যাপার আছে হোন্ডার ক্ষেত্রে, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা আমি নট শিওর। আপনারা একটু গুগল আর ChatGPT করে জেনে নেবেন। বাট প্রসিডিউর হচ্ছে সেম, মানে প্রসেসটা যেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা জাপান থেকে আসবে। কিউএ টেস্টিং বলতে একটা স্পেসিফিক মডেল লঞ্চ করার আগে সবসময় কিউএ করা হয়। এই কিউএটা হবে জাপান টেকনিশিয়ান দ্বারা এবং লঞ্চ হবে এরপর ইন্ডিয়াতেই আর কি, মানে ইন্ডিয়া মার্কেট বা সাউথ এশিয়ান যে মার্কেটগুলো সেগুলোতেই লঞ্চ করা হবে বা লঞ্চ করা হয়। তো এইটাই হচ্ছে ডিফারেন্সটা। এখন অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বলবো যে এই যে আমরা ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো নিয়ে এত লাফাই, এখন আমি বাজাজের কথা বলি, যদিও ওরা এক্সপোর্ট করে, অনেক বাইরের দেশে এক্সপোর্ট করে, ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপোর্ট করে। আমি যদি এখন বলি হিরোর কথা, দেখেন অনেক ফিচার দিয়ে দেয় কিন্তু এইসব বাইক, এবং দামও কিন্তু অনেক কম। বাট এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন বলেন, কিউএ বলেন, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ওন একটা কোম্পানি, যেটা কী বলবো, ইন্ডিয়ার কোনো একটা কোম্পানি, স্পেসিফিক একটা ইন্ডিয়ান পিপল দ্বারাই হচ্ছে, ওই স্পেসিফিক কোম্পানি স্পেসিফিক পিপল দ্বারাই হচ্ছে এগুলো অ্যাপ্রুভ করা হয়। টেকনিক্যাল স্পেসিফিকেশন বলেন, কিউএ বলেন, এখানে জাপানের কোনো হাত বা টাচ থাকে না। বাট আমরা জানি জাপানের R&D লেভেল, আপনাদের ধারণা নাই যে ওদের R&D লেভেল এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন ডিজাইন কতটা হাই লেভেলের। বাট এই যে এই প্লাস্টিক মেড বাইকগুলো ওরা এটা করছে কিন্তু এই সাউথ এশিয়ান মার্কেটের জন্য, এবং লেবার কস্টটা কমায় যাতে এই মার্কেটটা তারা ধরতে পারে, মানে কম বাইক ছেড়ে, মানে কম দামি বাইক ছেড়ে, সেজন্য তারা হচ্ছে এই মার্কেটের জন্য এই বাইকগুলো আউটসোর্স, এই মডেলগুলো এই স্পেসিফিক কান্ট্রিগুলোতে আউটসোর্স করে দিচ্ছে, যাতে এখান থেকে কিছু প্রোডাকশন, এবং ডেফিনেটলি ওখানে তো তাদের বেনিফিট থাকবেই, কারণ যেহেতু তাদের ব্র্যান্ড ভ্যালু ইউজ করা হচ্ছে। তো লাস্টলি আমি একটা পয়েন্ট শেয়ার করতে চাই, যেহেতু আমি অফিসের কাছেই চলে আসছি এবং এখানেই মোটামুটি এই একটা ট্র্যাক এই ভিডিও করতেছি। তো লাস্টলি যে পয়েন্টটা শেয়ার করতেছি সেটা হচ্ছে একটা জাপান মেড বলবো না, মানে জাপান মেড বাইক তো এগুলোই না, জাপান মেড স্পেসিফিকেশন এবং ইন্ডিয়ান মেড স্পেসিফিকেশন কখনো এক লেভেলের হইতে পারে না। এটাতে মানে আপনারা যারা 90s যুগে জাপানিজ বাইক চালাইছেন বা এর পরেও যারা চালাচ্ছেন, তারা আশা করি এই ব্যাপারটা ভালো করে জানবেন যে জাপানিজ টেকনোলজি বলেন, ডিজাইন বলেন, R&D বলেন, এগুলো অনেক হাই লেভেল। এটার ধারে কাছেও কখনো ইন্ডিয়ানরা পৌঁছাইতে পারবে না। তো যাই হোক, আমি অফিসের দিকে চলে আসছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব বেশি লেন্দি করলাম না ভিডিওটা। মাঝখানে দুইবার আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সামহাও এটা হিট হলে সম্ভবত অফ হয়ে যাচ্ছে, আমার একটু এটা দেখাতে হবে। আমাদের অফিসটা একটু চেঞ্জ হয়েছে, আগে তো আরেকটা অফিস ছিল, এখন এখানে চলে আসছি। তো এই গ্যারেজে বাইকটা রেখে উপরে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।